এতক্ষণ আমরা ডিসকাস করলাম মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রোলারের কি তফাৎ আছে সেটা। এখন আমরা চলে যাব মাইক্রোপ্রসেসর এর বেসিক ফিচারগুলো নিয়ে। এর 8086 মাইক্রোপ্রসেসরের বেসিক ফিচার্স সহ এর কিছু ডিটেলস আমরা এখন ডিসকাস করব। সো মাইক্রোপ্রসেসর অনেক রকমের আছে, অনেকগুলো আছে, তার মধ্যে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব না। আমরা পার্টিকুলার 8086 ইন্টেলের বানানো 8 বিটের 8086 যে মাইক্রোপ্রসেসরটা আছে সেটা নিয়েই এটাকে আমরা স্যাম্পল ধরে মাইক্রোপ্রসেসরের ডিসকাশনটা আমরা সীমাবদ্ধ রাখব। এরপরে এটা পড়া শেষ হয়ে গেলে তারপরে আমরা চলে যাব আমাদের আরডুইনোর মধ্যে যে মাইক্রোকন্ট্রোলারটা আছে ATmega328P সেটাতে। আচ্ছা, এখন প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিছু ফিচার্সের কথা বলা আছে, মাইক্রোপ্রসেসর এর কিছু বেসিক ফিচার্স। যেমন প্রথমে এটা হচ্ছে সাপ্লাই হিসেবে +5 ভোল্টের পাওয়ার সাপ্লাই নিয়ে থাকে। আমার যে কোনো একটা কাজ করার জন্য তো একটা সাপ্লাই, একটা পাওয়ারের ইনপুট লাগবে, সেটা সে নেয় হচ্ছে একটা +5 ভোল্টের পাওয়ার সাপ্লাই থেকে। তারপরে বলা হচ্ছে এর ক্লক স্পিড রেঞ্জ কত। ক্লক স্পিড রেঞ্জ মানে হচ্ছে আমরা একদম শুরুর দিকেই আলোচনা করেছিলাম মাইক্রোপ্রসেসর একটা ক্লক ড্রিভেন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ডিভাইস বলা যায়, অর্থাৎ একটা রেফারেন্স ক্লক সিগন্যাল থাকবে। তো সেই ক্লকটার স্পিড যেটা, সেটার ফ্রিকোয়েন্সির রেঞ্জ হচ্ছে 5 থেকে 10 মেগাহার্টজের মতো। এই ক্লক স্পিড যত বেশি হবে, যত বেশি তার ফ্রিকোয়েন্সি হবে, তার থেকে আমরা এই আইডিয়া পাবো যে ওই মাইক্রোপ্রসেসরটা তত ফাস্ট ইনফরমেশন প্রসেস করতে পারবে। থার্ড আরেকটা ফিচার্সের কথা বলা হচ্ছে, দেখেন এর capable of microprocessor capable of executing about 0.33 MIPS অর্থাৎ মিলিয়নস ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে এই পার্টিকুলার যে মাইক্রোপ্রসেসর নিয়ে আমরা কথা বলছি 8086, সে প্রতি সেকেন্ডে 0.33 মিলিয়ন ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে, অর্থাৎ এত মিলিয়ন ইনস্ট্রাকশন সে কমপ্লিট করতে পারে প্রতি সেকেন্ডে। প্রিটি ফাস্ট। আর আমাদের এখনকার মডার্ন যে মাইক্রোপ্রসেসরগুলো আছে, ইন্টেল i7 i9, AMDর Ryzen 5 7 যেগুলো 7-9 সিরিজের যেগুলো আছে, এগুলো তো আরও বেশি, আরও ফাস্টার। তারপরে দেখেন বলা হচ্ছে যে এই মাইক্রোপ্রসেসর যে অ্যারিথমেটিক লজিক ইউনিটটা নিয়ে সে কাজ করবে, অ্যারিথমেটিক লজিক ইউনিট কী জিনিস সেটা যদি একটু সংক্ষেপে বলি, আমাদের একটা ইনফরমেশন, একটা ইনপুট আসবে কোনো এক জায়গা থেকে, সেই ইনপুটটাকে আমাকে মডিফাই করে একটা আউটপুট বানাইতে হবে। এই যে মডিফিকেশনের যে কাজটা, একটা পার্টিকুলার অ্যারিথমেটিক লজিক অনুযায়ী এই কাজটা করার জন্যে আমাদের একটা সিস্টেম থাকে, সেটাকেই বলা যায় যে একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো এই অ্যারিথমেটিক লজিক ইউনিট যেটা থাকবে 8086 মাইক্রোপ্রসেসরে, সেটাতে 16 বিটের রেজিস্টার থাকবে এবং পাশাপাশি এর ভিতরে একটা ইন্টারনাল ডেটা বাস থাকবে, একটা 16 বিটের এক্সটার্নাল ডাটা বাসও থাকবে, যাতে প্রসেসিংটা অনেক ফাস্ট হয়। তারপরে পাইপলাইনিং নিয়ে কিছু আলোচনা করব আমরা। পাইপলাইনিং মূলত কোনো একটা ইনস্ট্রাকশন, কোনো একটা কাজ, যখন কোনো একটা কাজ না অ্যাকচুয়ালি, যখন আমাদের মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলার এগুলোকে একসাথে অনেকগুলো কাজ করতে হয়, সো এই কাজগুলো সবগুলো একই সাথে হয় না, এগুলোর একটা স্কেডিউলিং থাকে। অর্থাৎ প্রথমে কাজ হবে, তারপর ওটা শেষ হলে তারপরেরটা শুরু হবে, সেকেন্ড কাজটা চলবে, সেকেন্ড কাজটা শেষ হলে তারপরে থার্ড আরেকটা কাজ শুরু হবে, অথবা যদি প্যারালাল অপারেশনের অপশনটা থাকে তাহলে প্যারালাল কাজ হবে। অর্থাৎ একটা নিয়মতান্ত্রিকভাবে এই একটার পর একটা কাজ মাইক্রোপ্রসেসরগুলো সম্পাদন করে। তো এই মূলত যে ইনস্ট্রাকশন শিডিউলিংয়ের যে কাজটা, এটাই হচ্ছে আমাদের পাইপলাইনিং কনসেপ্টের মূল বিষয়।
তো আমাদের এই পার্টিকুলার 8086 মাইক্রোপ্রসেসরের পাইপলাইনিংটা দুইটা স্টেজে হয়। প্রথম স্টেজে সে আমার যে ইনফরমেশান বা তথ্যটা আছে সেটা সে কালেক্ট করবে। দ্বিতীয় স্টেজে যে কাজটা তার করার দরকার সে ওই অনুযায়ী কাজটা করবে। তো প্রথম স্টেজটাকে বলা হচ্ছে ফেচ স্টেজ, আর দ্বিতীয় স্টেজটাকে বলা হচ্ছে এক্সিকিউট স্টেজ। ফেচ মানে হচ্ছে কালেক্ট করা, গ্রহণ করা। সো এই স্টেজে হচ্ছে সে ইনফরমেশান কালেক্ট করবে, তারপরে দ্বিতীয় স্টেজ এক্সিকিউট স্টেজ, সেটাতে সে এক্সিকিউট করবে। নামেই বোঝা যাচ্ছে কোন স্টেজে কি হবে। তারপরে পাইপলাইনিং সম্পর্কে এখানে বলা আছে। পাইপলাইনিং কি জিনিস সেটার একটা ডেফিনেশন দেওয়া। সো এটা মূলত একটা টেকনিক যেটা অ্যাডভান্সড মাইক্রোপ্রসেসরগুলো ইউজ করে। কি কাজে ইউজ করে? প্রথম কাজ কমপ্লিট হওয়ার আগেই দ্বিতীয় যে ইনস্ট্রাকশন বা কাজটা আছে সেটা কিভাবে এক্সিকিউট করা হবে সেটার শুরু করে দেওয়া, এবং এটার যে শিডিউলিং, কাজের শিডিউলিং করা, সেটাই মূলত পাইপলাইনিং করে। এটাই বলা হচ্ছে, দেখেন, আ টেকনিক used in advanced microprocessors where the processor begins executing a second instruction before the first has been completed. প্রথম কাজটা শেষ হওয়ার আগেই দ্বিতীয় কাজটা বা দ্বিতীয় কাজের এক্সিকিউশনটা শুরু করে দেওয়া যায়। এবং কিভাবে কাজটা শুরু করা হবে, অ্যাডভান্সড মাইক্রোপ্রসেসরগুলো যে টেকনিকের মাধ্যমে এই কাজটা করে সেটাই হচ্ছে আমার পাইপলাইনিং। Several instructions are in the pipeline simultaneously. Pipeline কথাটা এই কারণে বলা হয়, এটা এইভাবে চিন্তা করা হয় যে আমার একটা পাইপের মধ্যে আমি হচ্ছে সবগুলো কাজ একটার পর একটা পাঠাবো। তো প্রথম কাজটা সবার আগে হবে, তারপর দ্বিতীয় কাজটা হবে, এভাবে করে নিয়মতান্ত্রিকভাবে কাজগুলো হবে। তো এই পাইপলাইনের মধ্যে আমার অনেকগুলো ইনস্ট্রাকশন থাকে। ইনস্ট্রাকশন বলতে আমার অনেকগুলো কাজ তো মাইক্রোপ্রসেসরকে করতে হয়, সেই অনেকগুলো কাজের ইনস্ট্রাকশন আমার পাইপলাইনের মধ্যে থাকবে। ইচ অ্যাট এ ডিফারেন্ট প্রসেসিং স্টেজ। প্রত্যেকটা ইনস্ট্রাকশন ভিন্ন ভিন্ন প্রসেসিং স্টেজে থাকবে। যেমন মনে করেন একদম প্রথমটা কাজ চলছে, দ্বিতীয়টার হয়তো ইনফরমেশন কালেক্ট করছে, তৃতীয়টা হয়তো মাত্র পাইপলাইনে ঢুকলো, এই জাতীয় বিষয়ের কথা এখানে বলা হচ্ছে। এবার পাইপলাইন সম্পর্কে আরেকটু ডিটেলস কয়েকটা কথা আমরা জানব। দ্য পাইপলাইন ইজ ডিভাইডেড ইনটু সেগমেন্টস। পাইপলাইন বিভিন্ন সেগমেন্টে ভাগ করা থাকে। যেহেতু অনেকগুলো কাজ, সুতরাং আমাকে ভাগ ভাগ করে পাইপলাইনের এক একটা অংশ এক এক কাজ করবে। অ্যান্ড ইচ সেগমেন্ট ক্যান এক্সিকিউট ইটস অপারেশন কনকারেন্টলি উইথ দি আদার সেগমেন্ট। প্রতিটা সেগমেন্ট তাদের নিজস্ব কাজগুলো সম্পাদন করতে পারবে, তবে তারা নিজেদের প্রত্যেকটা সেগমেন্ট একটা আরেকটার মধ্যেও তাদের একটা যোগাযোগ থাকে। When a segment completes an operation, কোনো একটা সেগমেন্ট, পাইপলাইনের মধ্যে অনেকগুলো সেগমেন্ট থাকে, প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা ইনস্ট্রাকশন, আলাদা আলাদা কাজ হচ্ছে, এবং তাদের মধ্যে আবার একটা সিরিয়ালও মেনটেন করা হয়। তো এখন বলা হচ্ছে যখন একটা সেগমেন্ট তার কাজ শেষ করে ফেলবে, ইট পাসেস দ্য রেজাল্ট টু দ্য নেক্সট সেগমেন্ট ইন দ্য পাইপলাইন। সে তার রেজাল্টটা, তার আউটপুটটা পরবর্তী সেকশনে পাঠাই দিবে, যাতে পরবর্তী সেগমেন্ট এর কাজটা সে শুরু করে দিতে পারে। অ্যান্ড ফেচেস দ্য নেক্সট অপারেশন ফ্রম দ্য প্রিসিডিং সেগমেন্ট, এবং তার এর আগের সেগমেন্টের কাজটা নিয়ে আসে। আমি আরেকবার একটু বলি, পাইপলাইনের মধ্যে ভাগ ভাগ করা অনেকগুলো কাজ থাকে। এটার একটা ছবি, একটু ডায়াগ্রামে আমি এক্সপ্লেন করার চেষ্টা করি।
আচ্ছা দেখেন কি হচ্ছে, আমার যে ইনস্ট্রাকশন বা ডেটা স্ট্রিম যেটা আছে সেটা মনে করেন পাইপলাইনের মধ্যে একটার পর একটা ইনস্ট্রাকশন সে ইনপুট দিতে থাকবে। এখন পাইপলাইন হচ্ছে বিভিন্ন সেগমেন্টে ভাগ করা থাকে। এই সেগমেন্টের কাজ হচ্ছে ইনস্ট্রাকশনের একদম শুরুর দিকের কাজটুকু করা। যদি এইভাবে চিন্তা করেন তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরে সে অর্ধেক তার কাজটুকু শেষ করে দিয়ে সে তার পরবর্তী সেগমেন্টে সেটা পাঠায় দেয়। মনে করেন একটা কাজ, একটা ইনস্ট্রাকশন 3 ধাপে শেষ হয়। প্রথম ধাপে কিছু কাজ হবে, তারপরে সেকেন্ড ধাপে আরেকটু কিছু কাজ হবে, থার্ড স্টেপে আরও কিছু কাজ হওয়ার পরে তারপরে সেটা মনে করেন কমপ্লিট হলো। তো পাইপলাইনের সেগমেন্ট 1 কি করে, তার প্রথম কাজটুকু করে দিবে, করে সে সেগমেন্ট 2 এর জন্য যতটুকু রেডি করে দেওয়া দরকার ছিল ততটুকু সে রেডি করে দিবে। এটাকে আরেকভাবে চিন্তা করা যায়, যেমন মনে করেন আপনি কোনো একটা সুপার শপে কিছু একটা কিনতে গেলেন। তো প্রথমে কি হয়, আপনার যে প্রোডাক্টটা আছে সেটা আপনি কাউন্টারে দেন। কাউন্টারে দেওয়ার পরে কাউন্টারম্যান কি করে, প্রোডাক্টের দাম সে হচ্ছে চেক করে প্রোডাক্টটা যখন রিড করা হয়ে যায়, বারকোড রিডার দিয়ে রিড করা হয়ে যায়, তারপরে সেটা চলে যায় পরবর্তীতে যে আপনার প্রোডাক্টটা হচ্ছে প্যাকেজিং করবে তার কাছে। প্যাকেজিং করার পরে সবগুলো চলে যায় হয়তো আরেকজনের কাছে, সে সবগুলো একটা বড় ব্যাগের মধ্যে ঢেলে দিবে, এরপরে আপনি টাকাটা দিয়ে নিয়ে গেলেন। অর্থাৎ স্টেপ বাই স্টেপ অনেকগুলো কাজ থাকে। তো পাইপলাইনটা ওভাবে চিন্তা করা যায়। কোনো একটা ইনস্ট্রাকশন যখন গেল তখন পাইপলাইনের একদম হয়তো প্রথম সেগমেন্টটা কিছু কাজ করলো, তারপরে সে সেই কাজটা পাঠিয়ে দিল সেগমেন্ট 2তে, আর পরবর্তী আরেকটা নতুন ইনস্ট্রাকশন সে নিয়ে নিল। এর মধ্যে কি হলো, সেগমেন্ট 2 যে কাজটা সেগমেন্ট 1 থেকে পেয়েছিল সেটা সে কমপ্লিট করে সেগমেন্ট 3তে পাঠাবে, আর সেগমেন্ট 1 থেকে তার পরবর্তী কাজের যে অংশটা ছিল সেটা সে আবার নিয়ে আসবে। তারপর মনে করেন সেগমেন্ট 3 প্রথম যে সেগমেন্ট 2 থেকে কাজটা পেলো সেটা সে কমপ্লিট করে আউটপুট হিসেবে বের করে দিবে, আর বের করে দেওয়ার পরপরই সে সেগমেন্ট 2 থেকে দ্বিতীয় আরেকটা কাজের ইনস্ট্রাকশন নিয়ে নেবে। এভাবেই শিডিউলিং করা হয়, কোন কাজটা আগে হবে কোন কাজটা পরে হবে, যাতে আমাদের সময় সবচেয়ে কম লাগে এবং সবচেয়ে বেশি এফিশিয়েন্টলি আমি কাজটা যেন করতে পারি। এই ধরনেরই একটা সিস্টেমে আমাদের এই পাইপলাইনগুলোর কনসেপ্টটা থাকে। আমরা স্লাইডে আবার ফেরত যাই। ওকে, এখানে যে কথাগুলো বলা আছে সেটাই এতক্ষণ এক্সপ্লেন করলাম, যে আমার পাইপলাইন কিভাবে কাজ করে, কিভাবে সেগমেন্টে ভাগ করা থাকে, আগের সেগমেন্ট পরের সেগমেন্টকে কিভাবে ইনফরমেশনগুলো সেন্ড করে থাকে, এই বিষয়গুলো। তারপরে দেখেন একদম পরে বলা আছে, একদম লাস্ট লাইনে, দ্য ফাইনাল রেজাল্টস অফ ইচ ইনস্ট্রাকশন এমার্জ অ্যাট দ্য এন্ড অফ দ্য পাইপলাইন ইন র্যাপিড সাকসেশন। অর্থাৎ পাইপলাইনের একদম শেষে আমার প্রতিটা ইনস্ট্রাকশনের আউটপুট আমরা একটার পর একটা পেয়ে যাই। আচ্ছা, তারপরে আমরা বাস ইন্টারফেস ইউনিট থেকে নেক্সট ক্লাসে শুরু করব। তার আগ পর্যন্ত এখানে 4টা পয়েন্টে পাইপলাইনের কাজটা একটা সারসংক্ষেপ বলা আছে, সেটা আমরা একটু দেখে নিই, তারপর আজকের ক্লাস এতটুকু পর্যন্তই হবে। আচ্ছা, দ্য প্রসেস অফ ফেচিং দ্য নেক্সট ইনস্ট্রাকশন ওয়েন দ্য প্রেজেন্ট ইনস্ট্রাকশন ইজ বিং এক্সিকিউটেড ইজ কল্ড অ্যাজ পাইপলাইন। পাইপলাইনের যদি একদম স্ট্রেট ফরওয়ার্ড ডেফিনেশন চাওয়া হয় তাহলে এটা হচ্ছে তার ডেফিনেশন। কোনো একটা নেক্সট ইনস্ট্রাকশন, আমি কোনো একটা প্রসেসের নেক্সট ইনস্ট্রাকশন আমি কালেক্ট করা শুরু করব প্রথম বা অ্যাট প্রেজেন্ট ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার সময়ই, এই কাজটাই হচ্ছে আমার পাইপলাইন। সেকেন্ডলি, পাইপলাইনটা পসিবল হয় কিউ এর কারণে। কিউ মানে হচ্ছে কিউইউই, কিউ এ ওয়ার্ডের মানে হচ্ছে লাইন ধরা বা সিরিয়াল করা। এই যে আমার ইনস্ট্রাকশনের একটার পর একটা সিরিয়াল মেনটেন করা থাকে, এইটার কারণেই মূলত পাইপলাইনটা সম্ভব হয়, আদারওয়াইজ সব কিছু মিলে একটা এলোমেলো অবস্থা হয়ে যেত। তারপরে এই যে কিউ এর যে কাজটা, এই জিনিসটা পুরোপুরি হ্যান্ডেল করে বাস ইন্টারফেসিং ইউনিট, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। আর তারপরে বলা হচ্ছে
BIU or bus interfacing unit restarts filling in the queue when at least 2 locations of queue are vacant. আমার এই পার্টিকুলার 8086 এর বাস ইন্টারফেস ইউনিট সর্বোচ্চ 6টা ইনস্ট্রাকশন সে সিরিয়ালি রাখতে পারে। এর মধ্যে যে কোনো 2টা খালি হলে সে পরের ইনস্ট্রাকশন আনা শুরু করে দেয়। তো এই পর্যন্ত ছিল আমার পাইপলাইন কিভাবে কাজ করছে, পাইপলাইনের ডেফিনেশন এবং সেটার একটা সামারি। তারপরের ক্লাসে আমরা বাস ইন্টারফেস ইউনিট থেকে পড়া শুরু করব।